গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাউড9 আর ওয়েলকাম তোমাদেরকে আরো একটা নতুন ভিডিওতে। সো এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে আমার লাইফের এখন আপডেট কি আছে, কি কি সমস্যা এখন ফেস করছি, সেগুলোকে আমি কিভাবে ওভারকাম করার চেষ্টা করছি, বা পাস্ট 2-3 বছরে আমার সাথে কি হয়ে এসছে এবং সেগুলো আমি কিভাবে ওভারকাম করেছি, এই সমস্ত নিয়ে টোটাল 10টা পয়েন্টে এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার মধ্যে থেকে ফার্স্ট পয়েন্ট, যেটা আমি ডিসেম্বর জানুয়ারি মাসে বলেছিলাম, যে আমি এই বছর কিন্তু কোনো নিউ ইয়ার রেজলিউশন নিইনি। কারণ প্রতি বছরই আমি কেন, সবাই তোমরা নিউ ইয়ার আসার সাথে সাথে একটা আমাদের মধ্যে পজিটিভিটি থাকে, একটা হাই এনার্জির মাস কিন্তু ডিসেম্বর আর জানুয়ারি। সেই সময় আমরা ভাবি যে নতুন বছর শুরু করছি, নতুন কিছু শুরু করব, নতুন কিছু স্টার্ট করব, এবং সেই এনার্জিটা না তোমার হয়তো প্রথম 2 মাস 3 মাস মতোই থাকে 90% মানুষের। তারপরে কি হয়, আমরা সেই সমস্ত রেজলিউশন ভুলে যাই। প্রথমে তো আমাদের প্রচন্ড রকম রিগ্রেট হতে থাকে, কি আমি এই ডিসিশনটা নিয়েছিলাম। সাপোজ আমি বলছি, কেউ ধরো ভেবেছিল যে ঠিক আছে আমি জানুয়ারি থেকে প্রত্যেকদিন জিমে যাব, এবার সে প্রত্যেকদিন জিমে যেতে পারছে না, ঠিক আছে, সামাও কোনো না কোনো মোটিভেশনের অভাব, সময়ের অভাব, কিছু না কিছুর কারণে যেতে পারছি না। তখন ওই ভেতরে রিগ্রেট শুরু হয় যে যেতে পারছি না, সেটার যে আফসোস হয়, সেই আফসোসে মানে আমাদের মোটিভেশন কমে যায়, লাস্ট আমরা ছেড়ে দিই। যখন দেখবে যে এটা আমার ক্ষেত্রে খুব হচ্ছে, ধরো কোনোদিন আমার প্রচুর কাজ থাকতো, প্রচুর, ছোটোবেলায় পড়াশোনার কথা বলছি, প্রচুর পড়াশোনা রয়েছে, প্রচুর জায়গায় যেতে হবে, কোচিং রয়েছে, পরীক্ষা রয়েছে, এক্সাম রয়েছে, আমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম। আমার ওটা মনে হচ্ছিল সব থেকে রিল্যাক্সিং কাজ ওই টাইমে। যখন প্রচণ্ড রকমভাবে প্রেশার চারিদিক থেকে চলে আসে না, তখন মনে হয় যে সব ছেড়ে দিই, ডিমোটিভেট হয়ে যায় আমরা। সো এটা একটা এক্সাম্পল ছিল ছোটো মতো। সো আমি ভেবেছিলাম এই ইয়ারে, কারণ লাস্ট 2-3 বছর ধরে আমি নিউ ইয়ার রেজলিউশন তো নিয়েছিলাম, অনেক কিছুই ফুলফিল হয়েছিল, আবার অনেক কিছুই ফুলফিল হয়নি। এবার আমাদের হিউম্যান টেন্ডেন্সি কি বলতো, আমরা পজিটিভ দিকের থেকে নেগেটিভ দিকটা বেশি দেখি। যেগুলো ফুলফিল হয়েছে ওগুলো নিয়ে আমরা অত বেশি খুশি না, তার থেকে বেশি দুঃখ যে এগুলো আমরা ফুলফিল করতে পারিনি। তার থেকে কি হয়, আমাদের মধ্যে না নিউ ইয়ার রেজলিউশন নিলে একটা প্রেশার ক্রিয়েট হয়। আমার মনে হয় এই ইয়ারটা আমি ভেবেছিলাম যে আমি আর কোনো প্রেশার নেব না। আই এম নট রেডি ফর এনি কাইন্ড অফ প্রেশার। আমি একদম শান্তির মধ্যে দিয়ে থাকবো, যেটা আমি ডিসেম্বর জানুয়ারিতেও বলেছিলাম, যে আরামে থাকবো। তাই বলে এই না যে আমি লাইফে কিছু নতুন করব না, বা কোনো দিকে এগোবো না, বা গ্রোথ হবে না, এরকমটা না। আমি ন্যাচারালি স্টেডি গ্রোথের দিকে ফোকাস করেছিলাম, যে কোনো কিছু রেজলিউশন নেব না। আমার দিকে লাইফ যা দেবে অপরচুনিটি, সেগুলো আমি গ্র্যাব করতে থাকবো, আর স্টেডিলি যাতে গ্রো করতে পারি সেদিকে ফোকাস করব, আর প্রেশার নেব না কোনো, শান্তিতে এটা করতে থাকবো। এবং 2026-এ 2 মাসই হয়েছে, জানুয়ারি না ফেব্রুয়ারি, আমি তোমাদের সাথে এই ভিডিওতে আগে ডিসকাস করবো। 2 মাসে আমি অনেক কিছু পেয়ে গেছি। আর এটাতে কি হয়েছে, নো রেজলিউশন এই বছরের জন্য, এটা না আমাকে, আমার মনে হয় যে পুরো বছরের জন্য মোটিভেটেড রাখবে। কারণ আমার সেরকম নির্দিষ্ট কোনো গোল নেই এবছরে, যে আমি কি করব না করব, এটা আমাকে করতেই হবে, এবং না করতে পারলে আমার নিজেকে ফেলিয়ার মনে হবে, সেখান থেকে আমি ডিমোটিভেট হয়ে যাবো, ওই ব্যাপারটা আমার নেই। আমার ইয়ার দি রাউন্ড আমি এবছর মোটিভেটেড থাকবো, আস্তে আস্তে এগোবো, আস্তে আস্তে জিনিসগুলো করব যেগুলো আমার করতে ইচ্ছা আছে, আমার উপর কোনো প্রেশার নেই। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, লাস্ট 2-3 বছর ধরে আমার লাইফ পুরো রোলার কোস্টার জার্নির মধ্যে দিয়ে গেছে। আমি তো প্রায় 9-10 মাস মতো ইউটিউবেও পুরোপুরি অফ হয়ে গেছিলাম, কিছু ভিডিও পোস্ট করতাম না, কারণ এমন সিচুয়েশন হয়ে গেছিলো। একটা সমস্যা না, 4-5 রকমের সমস্যা ছিল। তার মধ্যে থেকে মেজর যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে আমার এই বাড়ি নিয়ে। দেখো, ছোট থেকে তো আমি মামা বাড়িতে মানুষ, আমার মামা বাড়িতেই জন্ম, আমি মামা বাড়িতেই বড় হয়েছি। আমি আমার প্যারেন্টসদের সাথে ছোট থেকেই ছিলাম না। সো আমার খুব ইচ্ছা ছিল একদম ছোটবেলা থেকে, কি আমার একটা নিজের বাড়ি হবে, নিজের বাড়ি হবে, সেখানে আমি সমস্ত কিছু নিজের মতো করে রাখবো। মানে যেখানে আমি বলতে পারবো যে এটা এরকম না যেটা আমার মামার বাড়ি, মাসির বাড়ি, কাকার বাড়ি, বা যার কারোর বাড়ি, বাট আমার বাড়ি নয়। মানে আমি এখন, কেউ বলে কোথা থেকে আমার বাড়ি যাচ্ছি, আমার বাড়ি, এই যে আমার বাড়ি বলছি, এটা অ্যাকচুয়ালি আমার বাড়ি। এই ড্রিমটা আমার ছোট থেকেই ছিল, কি বড় হয়ে আমি একটা নিজের বাড়ি করবো, কিছু করি না করি। সেই ড্রিমটা আমার ফুলফিলও হয়ে গেছিলো 2018-তে আমার এই ফ্ল্যাটটা কেনা। তো সেই ড্রিমটা ফুলফিল হয়েছিল, কিন্তু লাস্ট বোধহয় 1.5-2 বছরে আমার মনে হয়েছিল এই বাড়িটা আমাকে হারাতে হবে, এই বাড়িটা আমার কাছে আর থাকবে না, পার্সোনাল কোনো রিজনে এই বাড়িটা আমাকে ছেড়ে দিতে হবে। অ্যান্ড ওই যে ফিলিংটা, সেটা আমি নিতে পারছিলাম না। সমস্ত দুঃখ আমার একদিকে, আর আমার নিজের বাড়িটা আমাকে হয়তো ছেড়ে চলে যেতে হবে, এরকম একটা পজিশনে আমি পৌঁছে গেছিলাম, সেই দুঃখ আমার আর একদিকে। সেই দুঃখে মানে আমি এতটা ভেঙে পড়েছিলাম, আমি কোনো দিকে কনসেন্ট্রেট করতে পারছিলাম।
আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো। আমি সারা দিন এই বাড়িটাকে নিয়ে ভেবে যাচ্ছি যে আমার বাড়ি চলে যাবো, আমার বাড়ি চলে যাবো, কোনো না কোনোভাবে আমাকে বাড়িটাকে বাঁচাতে হবে। এবার যখন মাথা এরকম হয় না কি তুমি ফোকাসই করতে পারছো না কোনো দিকে, তখন তুমি ডিসিশন নিতে পারো না, তুমি কাম থাকো না, সমস্ত কিছু যে ভালো দিকগুলো রয়েছে সেগুলোও ঘেটে যায়, এবং আমার সাথেও সেগুলো হয়েছে। সো আমার সেই লোয়েস্ট পয়েন্টে আখিলা গারু বলে আমি একজন অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলি অ্যাস্ট্রোটকে। তো উনি প্রথমে আমার ডেট অফ বার্থ জিজ্ঞাসা করলো, ডেট অফ বার্থ রিলেটেড আরও যা ডিটেলস আছে সমস্ত কিছু নিল, এবং উনি দেখলো যে কি ভুল হচ্ছে আমার সাথে, অ্যাকচুয়ালি লাইফে কি চলছে। তো তখন উনি অনেক কিছু প্রেডিক্ট করলেন আমাকে, আমার ফাইন্যান্সিয়াল কিছু লসের কথা বলেছিলেন, এবং কবে সেই লস থেকে আমি রিকভারি করবো, অনেক কিছু বলেছিলেন। তো আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম আমার মেন সমস্যা হচ্ছে এই বাড়ি, আমি বাড়িটাকে রাখতে পারবো কিনা। তো তখন উনি বলেছিলেন যে জানুয়ারি 2026-এ তোমার বাড়ি তোমারই থাকবে, সমস্ত প্রবলেম তুমি জানুয়ারি 2026 থেকে রিকভার করতে শুরু করবে, এবং তোমার এই বছরটা খুব ভালো যাবে। সেটা হচ্ছে ফেব্রুয়ারি 2026। এখন এই ভিডিও বানানোর সময় আমি বলতে পারি যে এই বাড়িটা ফাইনালি আমার বাড়ির রিলেটেড যা কিছু সমস্যা ছিল সমস্ত কিছু সলভ হয়ে গেছে। ফাইন্যান্সিয়াল যে লসটা হয়েছিল সেটা থেকেও আমি আস্তে আস্তে রিকভার করে গেছি, এবং আই এম ফিলিং ভেরি হ্যাপি রাইট নাও টু শেয়ার ইট উইথ ইউ অল। এর আগেও আমি জানুয়ারি মাসে একটা ভিডিওতে তোমাদের সঙ্গে বাড়ির ব্যাপারটা শেয়ার করেছিলাম। সো আমি খুশি, ভীষণই খুশি। উনি যেরকমভাবে আমাকে বলেছিলেন, যা যা প্রেডিক্ট করেছিলেন, আমি সমস্ত কিছুই দেখলাম আস্তে আস্তে সব ওনার মতো উনি যেভাবে বলেছেন সেইভাবেই সমস্ত দিকে গেল। সমস্ত জিনিস সব নিজের জায়গায় আস্তে আস্তে বসতে স্টার্ট করলো, আমি রিকভার করতে শুরু করলাম, এবং উনি বলেছিল 2026-এ তুমি অনেক কিছু পাবে, অনেক কিছু। এই 2 মাস হয়েছে, আমি তোমাদের সঙ্গে ভিডিওতে আগে শেয়ার করব, আমি অনেক কিছু পেয়েছি এই 2 মাসে। মানে এখনো তো পুরো বছরটা পড়ে আছে, আমি খুব এক্সাইটেড যে আগে আর কিছু কি হতে পারে যেগুলো উনি আমাকে বলেছেন। তো রাইট অ্যাস্ট্রোলজার না তোমাকে ক্ল্যারিটি দেয়, তোমাকে প্রপার গাইড করতে পারে কি লাইফে কোন দিকে গেলে তোমার ভালো হবে। তোমরা অ্যাস্ট্রোটক অ্যাপটা ডাউনলোড করতে পারো, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো। এটা খুব ইজি ইউজ করা। বাই দ্য ওয়ে ফার্স্ট চ্যাটটা কিন্তু একদম ফ্রি তোমাদের জন্য। 3 নম্বর, উইদাউট এনি রেজলিউশন I have received already so much in just 2 months। 2026 এখনো ভাবো 10টা মাস পরে আছে। তো এই 2 মাসে আমি আমার অ্যাচিভমেন্টগুলো বলি। অ্যাচিভমেন্ট বলতে আমি ভেবেছিলাম যে ট্রিপ তো করবো, কিন্তু একটু রয়েস হয়ে করবো। যত বেশি ট্রিপ আগের বছর করেছিলাম বা তার আগের বছর বা তার আগের বছর করেছিলাম, এই বছর অত বেশি আমি ট্রিপ করবো না। কিন্তু এই 2 মাস আমার 3টে ট্রিপ হয়ে গেছে। একটা অফিসের ট্রিপ ছিল আর 2টো আমার নিজের পার্সোনাল ট্রিপ ছিল। জানুয়ারিতে আমি উজ্জয়ন গেছি, তার আগে বেলপাহাড়ি গেছি, তারপরে চেন্নাই গেলাম, আর একটা স্কুটিও নেওয়া হয়েছে, সেটাও একটা অ্যাচিভমেন্ট। আর থার্ড যে অ্যাচিভমেন্ট যেটা হচ্ছে, আমি ডান্স করতে খুব পছন্দ করতাম একটা টাইম, এবং একটা টাইমে আমি প্রচুর স্টেজ প্রোগ্রাম করতাম, যেটা আমাদের কমপ্লেক্সে বলো, ছোটোবেলায় বিভিন্ন রকম অনুষ্ঠান করেছি, স্কুলে পারফর্ম করেছি, বিভিন্ন জায়গায় করেছি। তো তারপরে একটা টাইমের পর 2-2.5 বছর 3 বছর ধরে আমি পুরো অফ হয়ে গেছিলাম। তোমরা আগে আমার ইনস্টাগ্রাম, ইউটিউবে, ইভেন ভিডিওতেও আমার ডান্স ভিডিওগুলো দেখতে ছোটো ছোটো দিতাম। যেটুকু করতে পারি, আমি কোনোদিনও নাচ শিখিনি, আমি সবসময় মানে প্রফেশনাল কারো কাছ থেকে নাচ শিখিনি, আমি টিভি দেখে শিখতাম, বা কেউ আমাকে শিখিয়ে দিলে আমি সেটাকে তুলে নিতে পারতাম। অ্যান্ড এই বছর আমার কোম্পানি থেকে আমাকে রীতিমতো এবার আমাকে জোর করে পাঠিয়েছে, কারণ লাস্ট 2-3 বছরে অনেকবার বলেছিল এই প্রোগ্রামটাতে যাওয়ার কথা, আমি যাইনি। এবছর আমি ট্রিপ থেকে ফিরে আগে আমি এইচআরকে গিয়ে থ্যাংক ইউ বলেছি, কারণ এইচআরই এবছর জোর করে আমার নামটা দিয়েছিল যে দাও, এটা একটা অপরচুনিটি, এরকম একটা বড় স্টেজে পারফর্ম করা যেখানে কোম্পানির এত লোক থাকবে, যেটা খুব ভালো একটা অপরচুনিটি, ইউ শুড গ্র্যাব ইট। সো আমি তখন ছিলাম না স্যার, আমি অনেকদিন ধরে মানে প্র্যাকটিসের সাথে নেই। তখন তুমি পারবে, আমি নাম দিয়ে দিয়েছি, তুমি কালকে থেকে প্র্যাকটিসে চলে যাবে বলেছিল। এবং আমি সর্বপ্রথমে ফিরে ওনাকে থ্যাংক ইউ বলেছি কি এত দিন বাদে আমি স্টেজে পারফর্ম করলাম, তাও কালীবন্দনার মতো একটা ডান্স প্রেজেন্টেশন। এটা শুধু প্রেজেন্টেশন ছিল না, কম্পিটিশন ছিল, এবং আমরা ফার্স্ট হয়েছিলাম। তো এই ফিলিংটা না জাস্ট বলে বোঝাতে পারবো না, যে 2 মাস এত কিছু অ্যাচিভ করে ফেলেছি, এগুলো আমার জন্য অ্যাচিভমেন্টই। লাস্ট 2-3 বছর ধরে আমার কোনো প্ল্যাটিং কাজ করছিল না, মানে আমাকে লাইফ বলছিল তুমি যা প্ল্যান করবে ইয়ে তো কবি হো নেহি দেঙ্গে হাম লোগ, আমার সাথে বলে সেটাই হচ্ছিল। যাই করছিলাম সব কিছু বিগড়ে যাচ্ছিল। আমি অ্যাকচুয়ালি কী করছিলাম বলো তো, আমার এত সমস্যা হয়ে গেছিলো, আমি সমস্ত কিছু একটা টাইমে ঠিক করার চেষ্টা করছিলাম, যেটা কখনোই পসিবল না। সো সেটা আমি ট্রাই করে যাচ্ছিলাম, মানে হচ্ছিল না। তো তাতে আমি একদম মানে ভেঙে পড়ছিলাম যে কেন হচ্ছে না, আমি কেন সমস্ত কিছু ঠিক করতে পারছি না। যখন আমি এই জিনিসগুলোকে লেট গো করতে স্টার্ট করলাম না, লাইফ স্টার্টেড ফলিং ইনটু প্লেসেস ইন ইটস ওন বিউটিফুল ওয়ে।
অ্যান্ড দ্যাটস দ্য বেস্ট পার্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে গো উইথ দ্য ফ্লো, যেটা কিনা আমার আগে হতোই না। ইভেন এখনো কোনো কোনো সিচুয়েশনে আমি পারি না, আমি গো উইথ দ্য ফ্লোর সাথে যেতেই পারি না। আমার সবসময় ওভার থিঙ্ক করতে হবে, স্ট্রেস নিতে হবে এখনও কোনো কোনো সিচুয়েশানে। বাট আমি এগুলো ট্রাই করছি, এবং অনেক সিচুয়েশানে আমি দেখেছি যেটা আমার কন্ট্রোলে নেই সেটা নিয়ে আমি স্ট্রেস নিইনি, সেটা নিয়ে আমি ওভার থিঙ্ক করিনি। বাট এটা আমার ক্ষেত্রে সবসময় হয় না, এখনও স্টিল আমি এটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি কি করে ওভার থিঙ্ক না করে পারা যায়। কারণ আমি একজন সুপার ওভার থিঙ্কার, আমি খুব চিন্তা করতে পারি, আমি একদম এক্সট্রিম লেভেলে ভেবে ফেলতে পারি। এটা কেন করি আমি বলছি, যাতে আমার কাছে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এগুলো সমস্ত কিছু থাকে। মানে আমি এত ওভার থিঙ্ক করে ফেলি এক্সট্রিম লেভেল, লাস্ট কি হতে পারে একদম সমস্ত কিছু ভেবে নিয়ে বসতে গিয়ে তারপর স্ট্রেস হয়ে যায়, ও বাবা এরকম টাইপের ফিলিং হয়, ঠিক আছে। সো আমি ওটাই চেষ্টা করছি এখন, মানে ফ্লোর সাথে যাওয়া, বেশি স্ট্রেস না নেওয়া, যে জিনিস আমার কন্ট্রোলে নেই সেই জিনিস নিয়ে চিন্তা ভাবনা না করা, চেষ্টা করছি এখনো। এতে কি হয় বলো তো, এতে আমাদের কাছে না অনেক কিছু রাস্তা খোলে, মাথা খোলে অনেক সময়, যে কোন দিকে যত তুমি স্ট্রেস নেবে তুমি তোমার মেন্টাল ব্লকেজ করে ফেলছো, যত স্ট্রেস নিচ্ছ, যত ওভার থিঙ্ক করছো, এগুলো ব্লক করে দেয় আমাদের সমস্ত তালাগুলোকে, না চাবি দিয়ে দেয়। যত এগুলো কম করবে তত কি হবে, তোমার কাছে চিন্তা করার জন্য যে আমাদের শক্তিটা দরকার সেটা এনহ্যান্স হবে, তোমার কাছে অপরচুনিটিস আসবে, ন্যাচারালি দেখবে সমস্ত কিছু ঠিক হতে থাকে। তো একটা জিনিস তো আমি শিখেছি, এনজয় দ্য প্রেজেন্ট মোমেন্ট। কারণ পাস্টে কি হয়েছে সেটা ভেবে দুঃখ করে লাভ নেই, ফিউচারে কি হবে সেটা ভেবে ভয় পেয়ে লাভ নেই। কারেন্ট মোমেন্টে জিলো আপনি জিন্দেগি, এটাই বেস্ট। সো আমি এখন ট্রাই করি ফ্লোয়ের সাথে সাথে যাওয়ার, বেশি স্ট্রেস না নেওয়ার। 6 নম্বর পয়েন্ট, আমি এখন এইটা নিজেকে সবসময় বলতে চাই, সোমা ডোন্ট প্যানিক, ডোন্ট প্যানিক সোমা, ডোন্ট প্যানিক। কারণ লাস্ট 1-1.5 বছর 2 বছরে আমি যে কতবার রাস্তায় প্যানিক হয়ে ব্ল্যাক আউট হয়ে পড়ে গেছি আমি তোমাদেরকে বলতে পারবো না। রাস্তার লোক এসে আমাকে উঠিয়েছে, কখনো আমি আগে তো ফিল্ডে কাজ করতাম, স্টোরে যেতাম, স্টোরের লোক আমাকে উঠিয়েছে, আমাকে চকলেট খাওয়ানো হচ্ছে, জল দিচ্ছে মুখের মধ্যে, আমি দেখতে পাচ্ছি না কিছু, আমি জ্ঞানে আছি, আমি চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না, কারণ আমি এত প্রবলেম এগুলো নিয়ে প্যানিক করে আমি পুরো ব্ল্যাক আউট হয়ে গেছি। তো এখন কোনো কিছু এরকম হলে আমি শুধু বলি ডোন্ট প্যানিক, নাথিং ইজ পারমানেন্ট। এই যে তোমার এখন সিচুয়েশান এটাও টেম্পোরারি, এটাও একসময় চলে যাবে, পরে এটা নিয়েই হয়তো আমি কারোর সাথে গল্প করবো, হাসি মজা করবো এই সিচুয়েশানটা নিয়ে। আমার এখন সত্যি ভাবলে হাসিব, আমি কীভাবে ব্ল্যাক আউট হয়ে পড়ে গেছি। একদিন তো আমি বলছি আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না, বলতে বলতে বসে বসে মানে আমি পড়ে গেছি যে আমি কিছু দেখতে পাচ্ছি না, কিছু দেখতে পাচ্ছি না। চোখ মানে ওই যে ফিলিংটা, কি তুমি কিচ্ছু দেখতে পাচ্ছ না, চোখ পুরো অন্ধকার, সামনে শুধু কথা শুনতে পাচ্ছ, ভীষণ স্কেরি। মানে আমি তো ওই সিচুয়েশনে যেতে চাই না। তো এগুলো কি হয়, ওই বেশি স্ট্রেস যেগুলো বললাম না, একটার সঙ্গে অন্য পয়েন্ট আমার সমস্ত কিছু কানেক্টেড। যখনই স্ট্রেস কম নেবে এই জিনিসগুলো হবে না। তো আমি সবসময় বলি ডোন্ট প্যানিক সোমা, এগুলো টেম্পোরারি, এগুলো চলে যাবে, এই সময়টাও কেটে যাবে। আর এতে দেখেছি কি তোমার মানে যখন তুমি প্যানিক করবে না, দেখবে তোমার এনার্জিও ড্রেন হয়ে যায়, তুমি নেগেটিভ হয়ে যাও। তো সেই জিনিসগুলো আমি এখন কন্ট্রোল করার চেষ্টা করি। যা কিছু সিচুয়েশন আসুক আমি শুধু একটাই মন্ত্র আছে, সোমা ডোন্ট প্যানিক, ডোন্ট প্যানিক, এটা টেম্পোরারি, এটা কেটে যাবে এই সিচুয়েশানটা, এবং পরে তুমি এই সিচুয়েশানগুলো নিয়েই হয়তো সবার সাথে গল্প করবে, হাসি মজা করবে সিচুয়েশানগুলো নিয়ে। তো এখন প্যানিক করো না, এখন স্ট্রেস নিও না। 7 নম্বর পয়েন্ট হচ্ছে নিজেকে ভিকটিম বলে একদম সেই দুমড়ে মুচড়ে পড়ে গেছো, এটা কখনো করো না। এটা আমি তো করি নাই, এই জিনিসটা অ্যাটলিস্ট আমি করি না। বাট এটা আমি কথা বলতে বলতে জাস্ট উঠে আসলো তোমাদের সাথে, যেটা আমার একটা টাইমে কোথাও না কোথাও গিয়ে কিছুদিনের জন্য ফিল হয়েছিল যে আমার সাথে কেন এরকম হয়, আমি কেন সমস্ত সিচুয়েশন এরকম পড়ে যায়, এবং আমার এই সেলফ কনফিডেন্সটা না পুরো লো হয়ে গেছিলো। মানে আমার নিজেকে খুব বেচারি মনে হচ্ছিল এই বাবা আমার কেউ নেই, আমার কি হবে, আমার সাথে এগুলো কেন হয়ে গেল। এতে আমি দেখেছি সেলফ কনফিডেন্স কমে যায়, আমাদের মধ্যে যে এনার্জি বা পাওয়ার থাকে সবার মধ্যেই তো থাকে, সেইটা নষ্ট হয়ে যায়, আমাদের রিলেশনশিপ খারাপ হয়ে যায়। সাপোজ ধরো তুমি একটা তোমার বন্ধু বা বান্ধবী যে তোমার খুব ক্লোজ, তাকে গিয়ে এভরিডে তুমি বলছো যে তোমার সাথে কি খারাপ হয়েছে, তুমি সমস্ত কিছু শিকার হচ্ছ, তোমার সাথেই সমস্ত দুনিয়ার বাজে হচ্ছে, তখন দেখবে একটা বন্ধু একদিন শুনবে, 2 দিন শুনবে, 3 দিনের দিন তার মনে হবে যে মেয়েটি খুব নেগেটিভ। ইভেন আমার সাথেও এসে যদি কেউ কন্টিনিউ বলতে থাকে যে আমার এই প্রবলেম হচ্ছে, আমার সাথে এটা হয়েছে, আমার সাথেই দুনিয়ার সমস্ত কিছু খারাপ হচ্ছে, আমার এই সাথেই বাজে হচ্ছে, তুমি না তোমার দেখবে তোমার এনার্জিও ডাউন হয়ে যাচ্ছে, ঠিক আছে, তুমিও এনার্জি লুজ করছো। তো এই জিনিসটা কখনো করবে না, মানে নিজেকে ভিকটিম বলা বন্ধ করো।
কে ভিকটিম? তুমি কিচ্ছু ভিকটিম না। তোমার সঙ্গে এরকম লাইফে খারাপ হয়েছে, তুমি উঠে দাঁড়াও, তুমি আগে যাও, আগে চলো, ব্যাস। সবার সাথে খারাপ হয়, দুনিয়াতে একা তোমার সাথে বা আমার সাথে খারাপ হচ্ছে না, দুনিয়াতে প্রত্যেকটা মানুষের সাথে কিছু না কিছু খারাপ হচ্ছে। তোমারও স্ট্রাগল আছে, আমারও স্ট্রাগল আছে, 4-5টা মানুষেরও স্ট্রাগল আছে। কারোর কাছে গিয়ে কেঁদে কেটে মানে আমি ভিকটিম আর কি এইরকম অ্যাটলিস্ট বলো না। তাতে কি হয়, অনেক সময় কিছু মানুষ তো সুবিধা হয় না, তারা তোমার অ্যাডভান্টেজ নিয়ে চলে যায়। কিছু মানুষ তোমার যেটা ধরো দুঃখের বিষয়, তাদের সেটা চায়ের টেবিলের গল্প হয়ে যায়, তোমার কাছ থেকে শুনে চলে গেল, তুমি ওখানে কান্নাকাটি করলে এবং পরে গিয়ে সেটা অন্যান্যদের সাথে হাসি মজা করতে করতে গল্প করছে, জানিস তো ওর সাথে এরকম হয়, ওই কেন ফাঁসে, ওই কেন। তো এটা করা বন্ধ করো। তোমার সঙ্গে প্রবলেম হয়েছে, তুমি কোনো বাজে জিনিসে ফেসে গেছো বা কোনো গাড্ডার মধ্যে পড়ে গেছো, উঠে দাঁড়াও এবং বেরিয়ে আগে হাঁটতে থাকো। কারোর সাথে এরকমভাবে ওই যে ভিকটিমওয়ালা ফিলটা, এটা কাউকে ফিল করিও না যে তুমি ভিকটিম এবং তোমার সাথে এই সমস্ত কিছু হয়েছে। এতে তুমি অপরচুনিটিস মিস করবে, তোমার মিসইউজ হবে, অনেক লোকেই করতে পারে, তোমার এনার্জি ডাউন হবে। আর তার সাথে সাথে তোমার যদি কারোর সাথে কোনো ভালো রিলেশনশিপ থাকে বন্ধুদের সাথে, যেগুলো যাদের সাথে তুমি এভরিডে প্রবলেম শেয়ার করো, তাদের সাথে এভরি সিঙ্গেল ডে তুমি প্রবলেমই শেয়ার করতে থাকো, সেই রিলেশনশিপগুলো দেখবে খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাছাড়া নিজের সেলফ কনফিডেন্সও কিন্তু অনেক লো হয়ে যাবে। সাথে যে পয়েন্টটা কানেক্টেড সেটা হচ্ছে মাইন্ডসেট, এবং এটা আমার 8 নম্বর পয়েন্ট। মাইন্ডসেট হচ্ছে এভরিথিং। তোমার মাইন্ডকে তুমি যেভাবে ট্রেন করবে প্রবলেমগুলো দেখতে, তুমি সেইভাবেই কিন্তু তার সলিউশন বার করতে পারবে। তোমার মাইন্ডসেট যদি নেগেটিভ হয়, মাইন্ডসেট নেগেটিভ হলে তুমি আর এগোতে পারবে না, তোমার লাইফ পুরো ওখানেই স্টাক হয়ে যাবে। ওই জন্য বলে যে যত ভালো মাইন্ডসেট রাখবে, যত পজিটিভ মাইন্ডসেট রাখবে, উইল পাওয়ার রাখবে, তোমার লাইফ দেখবে চেঞ্জ হয়ে গেছে। সো মাইন্ডসেট চেঞ্জ করলে দেখবে লাইফটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলো তো সবারই থাকে, এগুলো সবাই, এই যে আমার যে পেন আছে, আমি সেটাকে কিভাবে ক্যারি করি সেটা আমার ওপরে। আমি যদি আমার পেনটাকে এখন সবার সামনে বলতে থাকি এভরিডে, যেরকম আগের পয়েন্টে বললাম, ও আমার খুব দুঃখ, আমার খুব কষ্ট, আমি একা থাকি, আমার কেউ নেই, আমার ফিউচার নিয়ে খুব টেনশন হয়, কি হবে না হবে, কে আমার সাথে থাকবে না থাকবে। মাইন্ডসেট সব এখানে। এইটা তুমি যতটা স্ট্রং করতে পারবে না, মাইন্ডসেটের ওপরে কিচ্ছু হয় না। মাইন্ডসেট একবার রাখো, যা হবে দেখে নেবো, তুমি দেখেই নেবে। কিন্তু মাইন্ডসেট যেটা না আমি আর দেখতে পাচ্ছি না, আমার দ্বারা আর হচ্ছে না, তুমি তত নিচের দিকে এগোতে থাকবে। তো আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে সব ওপরের দিকে যাওয়া। সো মাইন্ডসেট আমি সবসময় ওইভাবে রাখি, যা লাইফ আমার দিকে ছুড়ে দেবে আমি দেখে নেবো, যা জো হোগা দেখা যায়গা। এবার 9 নম্বর পয়েন্টে আসি। এই যে 8টা পয়েন্ট তোমাদেরকে বললাম, এগুলো যে সব সময় তোমাদেরকে ফলো করতে হবে এরকম কিছু না। মানে 9 নম্বর পয়েন্টই হচ্ছে আমার, ইটস ওকে টু বি নট ওকে সামডে। কিছু কিছু দিন তোমার খুব লো যায়, কিছু কিছু দিন তুমি তোমার থটসের সাথে বসো, কিছু কিছু দিন তোমার খুব কাঁদতে ইচ্ছা করছে, তুমি কেঁদে ওয়াইপ আউট করে দাও ফিলিংসগুলোকে। আমার মনে হয় কান্না হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমার মনকে হালকা করে। সবাই বলে না একটু কেঁদে না দেখবি মন হালকা হয়ে যাবে, আমার মনে হয় হার্ট ব্রিথ করে কেঁদে। সো সব দিন যে পারফেক্ট যাবে, সব দিন যে খুব ভালো যাবে, পজিটিভ যাবে, এরকমও না। আমারও এরকম প্রচুর দিন যায় যেদিন আমি খুব নেগেটিভ ফিল করি, আমি থটসের সাথে বসি, আমার কান্না পায়, আমার ইনসিকিউরিটিস আছে, আমি সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করি এবং সেদিন আমার এনার্জি খুব লো থাকে। তো সেই দিনগুলোকে কি হবে, তুমি জাস্ট সেট ব্যাক, রেস্ট করো, তোমার চিন্তা ভাবনার সাথে বসো, তোমার যদি কান্না পায় কাঁদো, সেগুলোকে ওয়াইপ আপ করো এবং নেক্সট ডে আবার ফ্রেশলি শুরু করো। কান্না করা এই কারণেই ইম্পর্টেন্ট, তোমাদেরকে বলছো, অনেকে বলে না কেন কাঁদিস, কেন এত কাঁদছিস। কেঁদে আমার মনে হয় যে এখানে যেটা জমে থাকে সেটা বাইরে খানিকটা বার করে দিয়ে কিছুটা স্পেস তৈরি হয় আমাদের নিজেদেরকে হিল করার জন্য, ভালো থটসের জন্য। তো যখনই তোমার ধরো কোনো খারাপ দিন যাবে, খুব কান্না পাচ্ছে, কেঁদে ভাসিয়ে দাও, হাউ হাউ করে কাঁদো, কেঁদে সমস্ত কিছু ওয়াইপ আপ করে দাও, কিছুটা জিনিস বেরিয়ে গেল, তোমার মন হালকা হলো এবং মনে খানিকটা স্পেস তৈরি হলো এবং যেটা তুমি গুড থটস ভরো, সেটা তোমার হিলিংয়ে কাজে আসবে। লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে সিচুয়েশান অ্যাকসেপ্ট করো এবং আগে এগিয়ে যাও। কারণ আমরা যখন কোনো কিছু অ্যাকসেপ্ট করে নিই না, আমাদের পেন কম হয়। কারণ কোনো কিছু ধরো আমি মেনে নিতে পারছি না, আমার সাথে হয়ে গেছে, ধরো আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না ওটা আমার সাথে হয়ে গেছে, যত দিন না তুমি মানতে পারবে তত দিন তোমার পেন থাকবে। যেদিন থেকে তুমি মেনে নিতে শুরু করবে, আচ্ছা আমার সাথে এটা হয়ে গেছে, আমার আর কিছু করার নেই, সেদিন থেকে দেখবে যে তোমার পেন আস্তে আস্তে কমতে শুরু করেছে। ওই জন্যই বলে যে অ্যাকসেপ্টেন্স রিডিউসেস পেন।
আর সমস্ত কিছু তো আমাদের কন্ট্রোলে থাকে না। তো সেই জিনিসগুলো নিয়ে চিন্তা করে সেই জিনিসগুলো না মেনে নিয়ে আমাদের কাছে কিছু করার নেই। তো চেষ্টা করবে আস্তে আস্তে কোনো কোনো জিনিস মানিয়ে নেওয়ার, মেনে নেওয়ার, যে ঠিক আছে এটা হয়ে গেছে, এটাতে আমার কন্ট্রোল নেই, আমি এটা নিয়ে ভেবেও আর কিছু করতে পারবো না। তো কিভাবে তুমি নিজেকে ওই সিচুয়েশন থেকে বার করতে পারো এবং আস্তে আস্তে নিজেকে হিল করতে পারো, সেটা তোমাকে দেখতে হবে। তাই জন্য আমার মনে হয় যে যে সিচুয়েশনটা তোমার কন্ট্রোলে নেই সেই সিচুয়েশন নিয়ে ভেবে আর লাভ নেই, সেটা আমাদের প্রকৃতির উপর ছেড়ে দাও, যেভাবে যা কিছু হওয়ার থাকবে ন্যাচারালি হয়ে যাবে। অ্যাকসেপ্ট করে নাও, দেখবে পেন কম হচ্ছে। এই ছিল হচ্ছে আমার লাইফের আপডেট, আমি কিভাবে প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করেছি, কিভাবে ডিল করেছি, আগেও করেছি বা এখনো করে আসছি। কিছু কিছু এখনো তো প্রসেসে আছে, যেরকম এখনো আমি মাঝে মাঝে ওভারথিঙ্ক করে ফেলি, স্ট্রেস নিয়ে ফেলি, কোনো কোনো দিন খুব কেঁদে ফেলি, এবং এগুলো লাইফের পার্ট। এগুলো ছাড়া একটা মানুষ তো তৈরি হয় না। এক একটা মানুষের ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক্স কিছু থাকে যেগুলোর বাইরে সে করতে পারে না। কেউ কেউ হয় ওভার থিঙ্কার, তো সেগুলোকে আমরা পুরোপুরি বন্ধ করতে পারবো না, কিন্তু কিছু প্র্যাকটিস করে কিছু জিনিস লাইফে ইমপ্লিমেন্ট করে সেগুলো আমরা কন্ট্রোল করতে পারি, এবং যেগুলো আমি করার চেষ্টা করেছি সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। লাস্ট আর একবার তোমাদেরকে আমি জাস্ট মনে করিয়ে দিতে চাইছি, যারা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করো তারা অ্যাস্ট্রোটক অ্যাপটা ডাউনলোড করতে পারো। আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখানে খুব ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে যারা তোমাদেরকে লাইফে যদি কোনো সমস্যা হয়ে থাকে রাইট গাইডেন্স এবং ক্ল্যারিটি দিতে হেল্প করবে। Thank you so much for watching. Bye. I love you all. See you soon. Ta-da.